উত্তরপ্রদেশ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সচিব আছেন। আজকের এই সভার আরেকজন বিশেষ কর্মকর্তা এবং ধারক জয়কিষাণ মণ্ডল, সভাপতি উত্তরপ্রদেশ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আমাদের মধ্যে আছেন বৃন্দাবনের যার অক্লান্ত পরিশ্রমে আমাদের ওখানে একটা ছোট ধাম তৈরি হয়েছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে যার অগ্রণী ভূমিকা ঠাকুরের নাম প্রচারের জন্য, সেই গোকুলানন্দ মহারাজ আমাদের মধ্যে আজকে আছেন স্বপন কুমার বিশ্বাস উত্তরপ্রদেশ থেকে। আমাদের মধ্যে আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ডক্টর সুখেন গাইন, আছে অনিমেষ বালা, গোপাল দাস, মৃণাল বিশ্বাস, স্বপন দাস, বিনয় বিশ্বাস, তন্ময় বিশ্বাস। আমাদের মধ্যে আছে আরও এই জেলার যারা মতুয়া মহাসংঘের বড় বড় নেতৃত্ব, সুধীবৃন্দ এবং আমার সামনে ঠাকুরের ভক্ত, সাধু, গোসাই, পাগল, দলপতি এবং মায়েরা, সকলকে আমার পক্ষ থেকে আমার হৃদয়ের অন্তরস্থলের ভালোবাসা জানাই। আমার গুরুজন যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানাই। আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে মূলত আজকের এই সভা, সেটা হচ্ছে চিন্তন শিবির। এখন প্রশ্ন হচ্ছে, চিন্তন শিবির হঠাৎ করে কেন চিন্তন শিবির করা হচ্ছে? এর মূল উদ্দেশ্য কি? চিন্তন শিবির করলে কি হবে? এই বিষয় নিয়েই বহু মানুষ আজকে তাদের বক্তব্যে তাদের পর্যালোচনা তুলে ধরেছেন। আমিও কিছু বিষয় আজকে এই পর্যালোচনার মধ্যে তুলে ধরতে চাই। চিন্তন শিবির হচ্ছে একটা চিন্তা, যে চিন্তার মাধ্যমে ব্যক্তি সমাজের সচেতনতা বৃদ্ধি, অবস্থান, গোষ্ঠীর অবস্থান, এই সমস্ত কিছুকে একটা বিচারাধীন অবস্থাতে নিয়ে আসে। আমাদের এই চিন্তন শিবিরের দরকার ছিল না যদি কিনা আমরা আমাদের সমস্ত চাওয়া পাওয়া, আমাদের অবস্থানের উন্নতি, আমাদের যে কর্ম জীবিকা রয়েছে তার উন্নতি হতো, অর্থাৎ সকলের একটা স্বাভাবিক জীবনযাপন থাকতো, তাহলে আমাদের এই চিন্তন শিবিরের দরকার ছিল না। আমাদের মনে রাখতে হবে যে আমরা এমনিতেই নিষ্পেষিত নিপীড়িত মানুষ এবং তার উপরে দেশভাগের খাড়ার ঘা আমাদের উপরে নেমে এসছে, যে কারণে দুটো তিনটে জেনারেশন ধরে আমাদের সারভাইভ করতে হয়েছে। জীবন জীবিকাকে ধরে নিয়ে সন্তান সন্ততিদের পড়াশুনো করে তাদের মানুষ করে তাদেরকে দাঁড় করাতে হয়েছে এপাশে এসে। তাই যারা এপাশে সচল তাদের থেকে আমরা কিন্তু তুলনামূলকভাবে ব্যাকওয়ার্ড, এবং সেই ব্যাকওয়ার্ডের মধ্যে থেকে আমাদের জাতিগত পরিচয়, সামাজিক পরিচয়, রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয়, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এদের থেকে, এই স্থানীয় বাসিন্দা যারা আছে যেখানেই আমরা থাকি না কেন, তাদের থেকে আমাদের অনেক পিছনে রেখেছে।
কোনো সমাজ যদি কোনো মূল সমাজের থেকে পিছনে থাকে, তাহলে যেমন যে সমাজটা আগে রয়েছে সেই সমাজেরও উন্নতি হয় না, তেমন যারা পিছিয়ে রয়েছে তাদেরও উন্নতি হয় না। তাই এই বৈষম্যকে দূর করার জন্য আমাদের ভিতরে চেতনা আনতে হবে। চেতনার মাধ্যমে আমরা এই যে ভাবছি, এই চেতনা মঞ্চ করে কতদূর কি হবে না হবে, আমরা যদি চাই একদিনে আমরা পরিবর্তন করে দেব, সেটা সম্ভব না। ভারতবর্ষের 20 থেকে 22খানা স্টেটে আমাদের সমাজের মানুষ কম বেশি তারা বাস করছে। দেশ ভাগের পরে বর্তমানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যেভাবে তাদের চিন্তা চেতনাকে জাগিয়ে তুলে এই মানুষের মধ্যে এই চেতনার যে একটা বিকাশ ঘটানোর একটা দিক নির্ধারণ করেছে, এটা কিন্তু পূর্ব সময় হয়ে আসেনি। কারণ অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান এবং মানুষের যে গতি প্রকৃতি, তাতে অনেক বাধ্যবাধকতা ছিল। এত সহজ সরল জীবনযাপন ছিল না চলার ক্ষেত্রে, বিশেষ করে। এখন আমরা ইচ্ছা করলে কলকাতা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে চলে আসে এখানে। আজ থেকে 20 বছর আগে এত সুবিধা ছিল না। প্লেনের কথা শুনলে মানুষের মাথা খারাপ হয়ে যেত যে প্লেনের টিকিট কাটতে গেলে আমার পুরো 5 মাসের স্যালারি চলে যাবে। কিন্তু এখন সেটা নয়। অনেকেই আমরা সচ্ছল যে আমরা প্লেনে টিকিট কেটে আসার, বছরে 1-2 বার আসতেই পারি, সেটা সম্ভব। তো এই যে ধীরে ধীরে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশে আমাদেরকেও ক্রমবিকাশ করাতে হবে, যার জন্য চিন্তন শিবির। আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কথা শুনলে সকলের মনের ভিতরে একটা ধারণা আসে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একটা শুধু সামাজিক সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে না। মতুয়া আদর্শ, মতুয়া নীতি, মতুয়া দর্শনকে তুলে ধরে পাথেয় করে আমাদের সমাজের মানুষের যে চাহিদা, যে ডিমান্ড, যে ইচ্ছা ব্যক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা সমাজে আরো সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্যই আমাদের এই কর্মকাণ্ড। আমরা ঠাকুরের আদর্শ হঠাৎ করে এসে পাইনি। আমরা ঠাকুরের আদর্শ ওপার বাংলা থেকে আমাদের পূর্বপুরুষরা তাতে নিজেদের প্রাণ ঢেলে দিয়ে আকৃষ্ট হয়ে সেটাকে ধরে রেখেছে। এপাশে আমরা যেখানে যত দূরই আছি না কেন, ঠাকুরের সেই আদর্শকে আমরা ভুলে যাইনি। তাহলে আমরা যখন ভুলে যাইনি, তখন আমাদের যে একটা বৃহৎ যে একটা অস্তিত্ব, সেই অস্তিত্ব তো মানুষের কাছে জানান দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই অস্তিত্ব জানান দেব, ততক্ষণ পর্যন্ত আমি সমাজে তাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা পাবো কেন? আজকে অজয় মিশ্রাজি বলে গেলেন, এত বড় একটা সংগঠন যেটা কিনা সুপ্ত অবস্থায় আছে, ভারতবর্ষে যদি খুঁজে দেখা যায় এত বড় সংগঠন আর কোথাও নেই। এ কথা উনি বলে গেছেন এবং উনি বলেছেন আমাকে বহুবার যে আমি ততক্ষণ পর্যন্ত মতুয়াদের গ্রথ বুঝতে পারিনি যতক্ষণ না পর্যন্ত আমি ঠাকুরনগরে গেছি। তা ঠাকুরনগরে গিয়ে তার ব্যক্তিটা বুঝেছে। এবার আমরা চাই প্রত্যেকটা রাজ্যে আমাদের সেই কম বেশি ব্যক্তি আমরা তুলে ধরব, যাতে সেই এলাকার মানুষ মতুয়াদের স্বভাব, মতুয়াদের চরিত্র, মতুয়াদের আধ্যাত্মিক প্রেম, মতুয়াদের বাস্তব জীবন, সামাজিক কর্মকাণ্ড, এগুলো সম্পর্কে তারা জানুক। অনেক বড় বড় সম্প্রদায়ের মানুষ, জাতির মানুষরা আমরা যে পদ্ধতি পালন করি তারা করে না। আমরা একটা সুন্দর সিস্টেম বা কাঠামোতে আছি। এই কথা বলতে গেলে কিরকম আসে?
একটা মানুষের জীবনযাপনে যদি সে কল্পনার জগতে শুধু ছুটে নিজের অর্থ ইনকাম করে, নিজেকে প্রচন্ড ব্যতিব্যস্ত করে রাখে, বা নিজেকে কর্মজীবনের মধ্যে শুধু রেখে দিচ্ছে, তাতে কিন্তু তার বাস্তব সাইকোলজিক্যাল অনেক ডিমোশন তৈরি হয়। কিরকম? আমি যদি আমাকে নিয়ে ভাবনার চিন্তার সময় না পাই, তাহলে আমি আমার ভেতরের উন্নতি করতে পারি না। আর আমি আমার ভেতরের চিন্তা ভাবনাকে উন্নত করতে গেলে আমাকে খানিক সময় সাধনায় বসতেই হয়। আর সেই সাধনাই হচ্ছে আমাদের ভক্তিবাদ বা আমাদের চিন্তা শক্তি বা আমাদের ঠাকুরকে পূজা করা। আজকে বিদেশের বেশিরভাগ দেশগুলোতে আজকে তাদের আধ্যাত্মিকতা উঠে গেছে। আর যখন আধ্যাত্মিকতা উঠে গেছে, বিদেশের চার্চগুলো খালি পড়ে রয়েছে, ওখানে কেউ যায় না এখন আর, বিশেষ করে ইংল্যান্ডে, ইউকেতে। ওদের মধ্যে ফ্রিকেল মাইন্ড, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এইগুলোর বেশি পরিমাণে সৃষ্টি হচ্ছে। কেন? নিজেকে তারা সময় দিচ্ছে না, নিজের ভিতরের খবর তারা বুঝতে পারছে না, নিজের ভিতরের যে শক্তি সেই শক্তিকে তারা তৈরি করছে না। উপাসনা সেই শক্তি অর্জন করায়। এইটা বাস্তবে বলে বোঝানো এভাবে সম্ভব নয়। যারা পুজো পার্বণ করে তাদের ভক্তি, তাদের নিজের মনের মধ্যে শক্তি। তাই ভক্তিবাদ অনেক বড় জিনিস, এগুলো নিয়ে বড়াই করারও কিছু নেই, আবার এগুলো ছেড়ে দিলে সমস্যা। আর আমরা সেই পদ্ধতিতে আছি, ভক্তিবাদ এবং কর্মবাদের উপরে। ঠাকুরের নাম করি, ঠাকুরের চিন্তা ভাবনা করি, ঠাকুরের একটা সোসাইটি, সমাজ গঠন করতে চাই সব জায়গায়। আর এই সমাজবদ্ধতাই আমাদের একটা বৈপ্লবিক চিন্তা ভাবনা নিয়ে আসে। আপনারা মতুয়া দল দেখলে তো বোঝেন যে মতুয়া দলের মতো দর্শনগত দিক সারা পৃথিবীতে আর কোথাও নেই। এই দর্শনের মধ্যে আপনারা আধ্যাত্মিকতা খুঁজে পাবেন, এই দর্শনের মধ্যে আপনারা বিপ্লব খুঁজে পাবেন, এই দর্শনের মধ্যে আপনারা ভক্তি খুঁজে পাবেন, এই দর্শনের মধ্যে আপনারা বিদ্রোহ খুঁজে পাবেন, এই দর্শনের মধ্যে আপনারা শক্তি খুঁজে পাবেন। সমস্ত কিছু যেভাবে চিন্তা করবেন সেইভাবেই দেখতে পাবেন ওটাকে। এর কারণ আমি বললাম প্রথমেই যে নিষ্পেষিত নিপীড়িত মানুষ, ধর্মের অধিকার ছিল না এদের, কর্মের অধিকার ছিল না, শিক্ষার অধিকার ছিল না। তাহলে আপনি একটা উন্নত সোসাইটির সঙ্গে যদি মিশতে চান, তাহলে আপনাকে তো ওই সম পরিমাণ খানিকটা উঠতে হবে। কি করে উঠবেন? আপনি রাস্তা দিয়ে চললেই তো আপনি মার খাচ্ছেন। তাই সংঘবদ্ধতা। এবার সংঘবদ্ধতা বাদরামো করার জন্য নয়, বা কোথাও গন্ডগোল ঝামেলা করার জন্য নয়, সরাসরি আধ্যাত্মিকতার চিন্তা ভাবনা। এবং এমনভাবে যাচ্ছি দল নিয়ে, শব্দ, দলগত শক্তি, আধ্যাত্মিকতা। একটা দলে 50 জন থাকে, 50 জনেরই 50 রকম অ্যাক্টিভিটিস থাকে। কেউ নিশান নিয়ে রয়েছে, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ আমাদের কাঁস বাজাচ্ছে, কেউ শিঙা বাজাচ্ছে, বিভিন্ন রকম পাখা নিয়ে যাচ্ছে বড় বড় করে। তো একটা বিপ্লব তুলে ধরেছে। আমাদেরকে বঞ্চিত করা যাবে না, আমরা সংঘবদ্ধ। একটা দল করে যখন ওড়াকান্দিতে 1000 দল, 5000 দল তৈরি হয়, তখন সেখানে যে জনসমুদ্র বা সাগর তৈরি হয়, সেটাই হচ্ছে আসল বিদ্রোহের ফল। সেটাই হচ্ছে ফল দেবার
উৎস। মানুষ তখন চিন্তা করে এরা সঙ্গবদ্ধ এবং আধ্যাত্মিক, এরা মোটেই সমাজে চণ্ডাল নয়, এরা মোটেই সমাজে অশিক্ষিত নয়, এরা মোটেই সমাজে ফালতু বা অন্য কোনো ব্যক্তি নয় যাদেরকে এইভাবে অবহেলা করব। এই হচ্ছে একটা সাধারণ দর্শন। এবার আমার কথা প্রসঙ্গে যেতে থাকলে শুধু যেতেই থাকবো। আমরা ওপার থেকে এলাম আমাদের ভিটে মাটি ছেড়ে দিয়ে, আমাদের সম্পত্তি ছেড়ে দিয়ে। তাহলে সেই সম্পত্তি যখন ছেড়ে দিয়ে এলাম, এ পাশে আমরা কি দিয়ে শুরু করলাম? জিরো। আপনার বাবা বা তার বাবা, মানে আপনার ঠাকুরদাদা হয়তো বা এসছে এখানে সব সম্পত্তি ফেলে, কোনো মতে কাজ করে এখানে আপনার বাবাকে মানুষ করেছে। আপনার বাবারও সারা জীবন লেগে গেল আপনাকে মানুষ করতে, আপনার সারা জীবন লাগবে আপনার সন্তানকে। তবে আস্তে 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 খানিকটা উজ্জ্বল হচ্ছে। এইরকম হলে বসে নমশূদ্র সম্প্রদায় বক্তব্য রাখবে, এতগুলো নমশূদ্র সম্প্রদায়ের মানুষ বসে শুনবে, এ কি আজ থেকে 50 বছর আগে কেউ চিন্তা করতে পেরেছিল? এটাকেই বলে হচ্ছে রেভলিউশন হওয়া, ক্রমবিকাশ হওয়া। তো আমাদের এই চিন্তন শিবিরের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের এই ক্রমবিকাশ করা, কিচ্ছু না। মানুষের মধ্যে এই বিকাশটাকে নিয়ে আসা, যাতে সব জায়গার মানুষ যেন সচেতন থাকে। আর একটা মূল সংগঠন, তন্ময় বলে গেছে একটু আগে, যে আপনারা যে যা সংগঠন করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু জাতিগত বৃদ্ধিতে একটা মূল সংগঠন, যে সংগঠন সব জায়গাতে আছে, সেই সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন। তা না হলে ঐক্যের লড়াই, একতার লড়াই আমরা সাকসেস করতে পারবো না। ঐক্যের লড়াই, একতার লড়াই সাকসেস করতে গেলে আমাদের সারা ভারতবর্ষে 3 থেকে 4 কোটি মতুয়া আছে, যেটা সেই মতুয়াদেরকে একত্রিত করে আমাদেরকে আমাদের আগামী অ্যাম্বিশন বা লক্ষ্যমাত্রাতে আমাদেরকে ছুতে হবে। লক্ষ্যমাত্রা কি? অনেকগুলো লক্ষ্যমাত্রা আছে। আজকের এজেন্ডাতে একটা লক্ষ্যমাত্রা দেয়নি, কিন্তু আমার মাথায় সেই লক্ষ্যমাত্রা আছে। মূলত সিটিজেনশিপ নিয়ে আপনারা চিন্তা করছেন। 1955-এর অজয় মিশ্রাজি অনেক কিছু বলে গেছেন, কিন্তু আমি আমাদের সমাজের যে মূল বিষয় সেইগুলো সম্পর্কে বলবো, যে কারা সিটিজেন নিতে হবে, কারা নিতে হবে না। 1955-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যারা বাংলাদেশ থেকে সশরীরে ভারতে এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, ভালো করে মনে রাখবেন, দরকার পড়ে নোট করে নিন। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছেন আফটার পার্টিশন, 55 সালের অ্যাক্টের পরে, কিন্তু তার আগে থেকেও ধরা হচ্ছে, এটা 47 সালের আফটার পার্টিশন ধরা হচ্ছে। যারা সশরীরে ভারতে এসছেন তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে। সশরীরে যারা ভারতে এসছেন, এবার 87-এ যখন রাজীব গান্ধী ন্যাচারাল বার্থ সিটিজেন অ্যাক্ট যখন তুলে নিল, ওই 87-এর পর থেকে যারা ভারতে জন্মেছে তাদেরকে ভারতের সিটিজেনশিপ নিতে হবে 87 থেকে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। এরপরে যারা এসছেন তাদের কথা আমি এভাবে প্রকাশ্যে বলবো না, তাদের আর এক ধাপে পরবর্তীতে বসে বোঝাবো। এবার 47 সালের পর থেকে বা 48 সাল থেকে যারা 87 সাল পর্যন্ত ভারতে যারা সশরীরে এসছেন, এদের যারা সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছে ভারতে, বুঝে গেছেন? ধরুন আপনার জন্ম হয়েছে এখানে, আপনার বাবা এই 1987 সালের আগে এবং 1947 সালের পরে ভারতে এসছে এবং আপনার জন্ম এখানে রয়েছে, আপনাকে সিটিজেনশিপ নিতে হবে না। কিন্তু আপনার বাবা জীবিত থাকলে তার নিতে হবে।
সে সশরীরে ভারতে এসছে। ক্লিয়ার হলো? অর্থাৎ যারা সশরীরে ভারতে এসছে তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে। 87 সালে রাজীব গান্ধী কংগ্রেস সরকার একটা অ্যাক্ট নিয়ে আসে, সিটিজেনশিপ ন্যাচারাল বার্থ। ওটা 87 সাল পর্যন্ত লাগু হয়েছিল, তারপরে ওই অ্যাক্ট তুলে দেওয়া হয়েছিল। যার জন্য যারাই সশরীরে এসছেন 87 সালের পর থেকে 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যদি এদেশেও জন্মায় তাহলেও তাকে সিটিজেনশিপ নিতে হবে। কিন্তু 87 সাল পর্যন্ত যারা এসছেন এর মধ্যে তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে, তাদের সন্তানদের সিটিজেনশিপ নিতে হবে না। ক্লিয়ার? আপনারা কোনো ডকুমেন্টস ছাড়া সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন না, আমি এটা বলে দিই। এমনি সিটিজেনশিপটা অ্যাপ্লাই করবেন না। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উত্তরপ্রদেশ রাজ্য কমিটিকে পারমিশন দিয়ে দেব যে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একটা সার্টিফিকেট আমরা দিচ্ছি, যে সার্টিফিকেটের মাধ্যমে সিটিজেনশিপে যে ফর্ম আছে সেই ফর্মের সাথে অ্যাটাচমেন্ট করতে হবে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলেছি, এখনো তার অফিসিয়াল অ্যাপ্রুভাল আসেনি, কিন্তু আমাদের বলেছে আপনারা দেওয়া শুরু করুন। অতএব সবাই আগে মতুয়া মহাসংঘের একবার সদস্য হন, শুধু সিটিজেনশিপের জন্য। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধ্যবাধকতা নেই, আপনাকে হতেই হবে। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, কেননা ম্যাক্সিমাম লোক যারা ওপার বাংলা থেকে এসছে, 71-এর আগে যারা এসছে তারা হয়তোবা অনেকেই জীবিত নেই। 71-এর পরে যারা এসছে ম্যাক্সিমাম লোকই জীবিত আছে। তাদের জন্য বলছি যে সরাসরি সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন না, আপনারা অ্যাটলিস্ট মতুয়া মহাসংঘের সার্টিফিকেট এবং কার্ডটাকে ইউজ করুন, ঠিক আছে? কারণ আমরা আমার স্বর্গীয় পিতামহ প্রমথরঞ্জন ঠাকুর মশায়ের যে অক্লান্ত প্রচেষ্টা, তৎকালীন সময় মতুয়া সাধু গোসাই গুরু গোসাই পাগলদের যে অক্লান্ত প্রচেষ্টা, এই সিটিজেনশিপ নিয়ে ভারতবর্ষের 3-4 জেনারেশন ধরে যে লড়াই, সেই লড়াইতে আমরা সাকসেস হয়েছি আজকে সিটিজেনশিপ হওয়াটা। অনেকেই ভাবছে সিটিজেনশিপ নিলে কি হবে, কি হবে না। সিটিজেনশিপ নিলে কিছুই হবে না, আবার অনেক কিছু হবে। কিরকম? ধরুন এই রোহিঙ্গারা আজকে মায়ানমার থেকে বিতাড়িত হয়ে সারা পৃথিবীতে ভটাকতে হয়ে আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে, তাই তো? আজকে জিউসদের কত বছর দেশ ছিল না? প্রায় 3000 বছর ওদের কাছে কোনো ওদের দেশ ছিল না। 47 সালের পরে ব্রিটিশ ওদের করেছে, ওই ইসরায়েল দিয়েছে, তারপরে ওরা সেখানে বসবাস শুরু করেছে। তো ভারতবর্ষে এমন কোনো ফিউচার কন্ডিশন তৈরি না হয় যে আমাদেরও এরকম ভটাক্তি হয়ে আত্মার মতো ঘুরে বেড়াতে হয় সারা পৃথিবী জুড়ে। ভালো করে মাথায় রাখবেন, কিছুই হবে না। কিন্তু আমি সাংবিধানিক ক্ষেত্রে আমি ভারতবর্ষের সিটিজেন হয়ে থাকলাম, ভবিষ্যতে আমার সন্তানাদির যাতে সমস্যা না হয়, রোহিঙ্গার মতো লাট খেয়ে যাতে বাইরে বেরিয়ে না যেতে হয়, তার সিকিউরিটি হচ্ছে সিটিজেনশিপ, আর কিছু না। আপনার কোনো কাজের উপরে প্রভাব পড়বে না। এখন আপনি চাকরি করছেন, তো মাস্টারি করছেন, চাকরি করছেন, এতে কোনো কিছুতে প্রভাব পড়বে না। কোনো সরকারের ক্ষমতা নেই যে এতগুলো মানুষকে হঠাৎ করে বিদায় করে দেবে। কিন্তু 100 বছর পরে এ কোশ্চেন তো আসতেই পারে, কারা ওপার বাংলা থেকে এসছিল, তারা কারা, এদের কোনো সিটিজেন নেই, সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই, এদেরকে ভাগাও। কোথায় যাবেন? আন্দামানে অলরেডি 60% লোক ভরে রয়েছে, আমাদের লোক 70%, সেখানে আর নেবে না। কোথায় যাব? এখন সেন্ট মার্টিনে যেতে হবে আমাদের। তাহলে
সেসবের দরকার নেই। সিটিজেনশিপ ধীরে ধীরে, এটা লং প্রসেস, 20 বছরের প্রসেস, এটা একদিনের প্রসেস না। এই যে আমার তাড়াহুড়ো করে নিয়ে নিতে হবে, আমার তাড়াবে নালে, এরম না। ধীরে ধীরে করে অ্যাপ্লিকেশন করে নিতে হবে যারা বাংলাদেশ থেকে এসেছেন। আমি পরিষ্কার বোঝাতে পারলাম তো? আরেকটা বিষয় হচ্ছে সিটিজেনশিপ নিয়ে যা বলার তো অজয় মিশ্রাজি বলেই গেছেন, তো আমিও খানিকটার সঙ্গে যোগ করে দিলাম। এইটা হচ্ছে অ্যাডিশনের সাথে আপনারা অল ইন্ডিয়া মতমর সঙ্গে সার্টিফিকেটটা ব্যবহার করে অ্যাপ্লিকেশন করুন, ভালো হবে, তাতে আমার পক্ষে সুবিধা হবে। দ্বিতীয়টা হচ্ছে আপনাদের এখানে পাট্টার যে বিষয়টা, এই পাট্টা তো আরো একটা বড় প্রমাণ আপনাদের কাছে। পাট্টা তো আছে আছে, কিন্তু দলিল নেই। আরে পাট্টা দিয়ে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যদি আপনি এখানে জন্মান তাহলে দরকার নেই, যিনি বেঁচে আছেন যার নামে পাট্টা, সেই পাট্টা দিয়ে অ্যাপ্লাই করুন, সেটাই তো বড় জিনিস। আর সরাসরি এই বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে। আমি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলেছিলাম, উনি বলছে যে এই বিষয়টা নিয়ে আমাদের একবার ভাবতে হবে এবং পার্লামেন্টে অ্যাক্ট তৈরি করতে হবে যাতে স্টেটগুলো এই যারা রিফিউজি, যারা সেটেলমেন্ট পেয়েছিল, এদেরকে যাতে সরাসরি সার্বিকভাবে তাদেরকে দলিল যাতে হস্তান্তর করা যায়, এরকম একটা অ্যাক্ট আগে পার্লামেন্ট এনে সেটাকে রাজ্য সরকারকে সেন্ড আউট করতে হবে, পাঠাতে হবে। তো এর জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার, কোনো সমস্যা আমি আশা করি আগামী দিনে হবে না। আমরা যদি ইউনিটি ভাবে থাকি, একতা থাকি, তো আমাদের এই আগামী দিনের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হবে। আর একটা বিষয় আজকের এজেন্ডাতে আনতে ভুলে গেছে, আমি মনে করে রেখেছি, আপনারা যারা ওয়াক ডাক্তার আছেন, তাই তো, ওয়াক ডাক্তারই তো বলে নাকি, কি বলে? হ্যাঁ, না না, এইখানের ভাষা চান্সি ডাক্তার তো আমরা বাংলায় বলি। হ্যাঁ, আরে ও কথা বলা যাবে না, ও তো অন্যরকম লাগে শুনতে। ওই ইংলিশ কথাটা ব্যবহার করতে হবে, নাহলে বাংলা কথাটা ব্যবহার করতে হবে, এদের ওসব ব্যবহার করা যাবে না। হ্যাঁ, সব কিছুর একটা লেভেল আছে, লেভেল ওইসব বলে নিজেদের খাটো করা যাবে না, সম্মান সবার উপরে। এবার ঘটনা হচ্ছে, আমার প্রচেষ্টা যে আপনারা যারা এই ডাক্তারি করছেন তাদের একটা জন্মগত অভিজ্ঞতা, যেহেতু বাবা, ঠাকুরদাদা, তার বাবা এইভাবে তো হয়ে আসছে, তো ছোটবেলা দিয়ে দেখতে দেখতে একটা মজ্জাগত হয়ে গেছে। তো এতে আর অত বেশি প্র্যাকটিসের দরকার পড়ে না, কদিন প্র্যাকটিস করলে হয়ে যায়। তো একটা সার্টিফিকেট যদি আপনাদের হয়, তো এইটা মনে হয় সবচাইতে ভালো হয় কিছু মেডিসিন ইউজ করার জন্য। আমার মাথায় কিন্তু আছে, এজেন্ডায় নেই আজকে, ঠিক আছে? তো আমি সবসময় এইগুলো নিয়ে ভাবি। কমসে কম সারা ভারতবর্ষে 5 লাখের উপরে আমাদের ডাক্তাররা আছে। আমার তাও ধারণা আছে, কিছুদিন আগে মধ্যপ্রদেশ গেছিলাম, সেখান থেকে আমায় বললো যে এই অবস্থা। আমি তাদের ওই একই কথা বলেছি, একটু ধৈর্য ধরতে হবে। আমার প্রচেষ্টা থাকবে, আমাদের যে মাননীয় নাড্ডাজি আছেন এবং আয়ুষ মন্ত্রণালয় থেকে দরকার পড়ে একটা 3 মাস বা 5 মাসের একটা ট্রেনিং করে নেবেন, কি আছে, সমস্যা নেই তো। তাতে যেভাবে করা যায় তাদের প্র্যাকটিসও দেখিয়ে দিতে হবে যে বড় বড় ডাক্তারের থেকে আমরা ভালো এই কাজগুলো করতে পারি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি উপরে যে বড় বড় ডাক্তারের থেকে ভালো এই জিনিস তারা করবে, কারণ তাদের একটা অন্যরকম মেমোরাইজড একটা সাইকোলজিক্যাল, তাদের মধ্যে একটা পজিটিভিটি আছে, যেটা দেখলে, তাদের ফেস দেখলে বোঝা যায়। ওটা আপনার সামনে নিয়ে এলে বুঝতে পারবেন। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমার চিন্তা রয়েছে আগামী দিনে, যেটা পুরো ভারতবর্ষব্যাপী আমাদের একত্রিত হয়ে আমাদের এই জিনিসগুলোকে আগাতে হবে। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের পার্টিসিপেশন অবশ্যই জরুরি। কিন্তু শুধু আমাদের একার প্রচেষ্টায় কিছু হবে না, আপনাদের সহযোগিতা, আপনাদের এই ব্যাপক সংখ্যা, এই সংখ্যার পরিমাণটা বোঝাতে হবে
শোনেন, রাজনৈতিক লোকেরা, আমরা যারা রাজনৈতিক লোক তারা অত ভালো মন্দ একটু কম বুঝি, আমরা পলিটিক্সের ইন্টারেস্টটা বেশি বুঝি। বুঝলেন তো, পলিটিক্সে কোথায় ইন্টারেস্ট আছে? তো 5 লাখ লোকের ইন্টারেস্ট আছে না, সেই ইন্টারেস্টটা বোঝাতে হবে তো সবাইকে। যাই হোক, আমার একটা নিজের মানে অনুরোধ, আবেদন, যে আমি অজয় ভাই সাহেবের সাথে কথা বললাম যে লখনৌ এই প্রপার সিটির আশপাশে বা প্রপার সিটির যে কোনো জায়গাতে একটা সরকারি জমি করে দেওয়ার জন্য, যে এখানে একটা সার্বজনীন হরিমন্দির হোক। আশা করি ওনার সঙ্গে আমি সবসময়, আমার খুবই ভালো বন্ধু উনি। এবার আমি আশা করি উনি একটা, যখন শুনেছেন, একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন। এবার মন্দিরটা আমাদের বানিয়ে নিতে হবে একটা আশ্রমের মতো, মানে একটা আমাদের একটা মেন মূল আধ্যাত্মিকতা যেখানে জড়ানো থাকে, সেখানে সবাই হিট করতে পারে না। তাই আধ্যাত্মিকতাকে সঙ্গে করে নিয়ে সবসময় চলতে হয়, বিশেষ করে আমাদের মতো মানুষদের। আধ্যাত্মিকতা জড়িত মানে মানুষের সিম্প্যাথি, মানুষের উদারনীতি সেই আধ্যাত্মিকতার মধ্যে আসে, কারণ এরা মনে করে ধার্মিক লোক। তো সেই জিনিসটা সবার আগে আমাদের গঠন করতে হবে। আমরা এখনো কিছুই হইনি, কিন্তু কোনো কিছু হয়নি, তো আমাদের আগে ওই মূল শিকড়টারে পুঁততে হবে, যার জন্য আমরা সবাই আলোকিত হব। তো আমার প্রচেষ্টা থাকবে জমির ব্যবস্থা করানোর, আর অজয় মিশ্রাজির যে আমাদের কাছে আজকে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি চেষ্টা করছেন জমি দেওয়ার, সেটা হলে আমি আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কমিটি উত্তরপ্রদেশ, আমি তাদের জানিয়ে দেবো কখন কি করতে হবে, আপনারা সেইভাবে রেডি থাকুন। আমি আবার বলি, আপনাদের যারা বাংলাদেশ থেকে এসেছেন সিএর ম্যাটারটায়, তাদেরকে একটা কাজ করতে বলুন। যারা এসছেন সশরীরে, কোনো লোক এই ভিডিওটা এবার না করলে ভালো হয় একটু, কারণ এটা একেবারে সিক্রেট কথা, একদম ওপেনে এইভাবে যদি বলে দিই তাহলে সমস্যা হয়ে যাবে। মানে এটা আপনাদের